আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। রাজস্ব আয় বাড়াতে বছরের শুরুতেই ৪৩ ধরনের পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অত্যাবশ্যকীয় পণ্যের শুল্ক শূন্য করায় সাধারণ মানুষের ওপর প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব বলেন তিনি। নতুন বছরে ব্যাংকিং খাত সহ অর্থনীতিতে স্বস্তি ফেরার আশাবাদ জানিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ কমবে না বলে জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। এখন কোনো রেস্টুরেন্টে কেউ ১০০ টাকার খাবার খেলে পরিশোধ করতে হয় ১০৫ থেকে ১০৭ টাকা। এই ৫-৭ টাকা সরকারের কোষাগারে ভ্যাট হিসেবে জমা হয়। এই ভ্যাট বাড়ছে নতুন বছরে। এখন থেকে ১০০ টাকার খাবার খেলে গুনতে হবে ১১৫ টাকা। একইভাবে বাড়ছে পোশাক, মিষ্টি, বিস্কুট, আচার, টিস্যু পেপার সহ বেশ কিছু পণ্যের ভ্যাট। এছাড়া বাড়তে পারে বিমান ভাড়াও। অভ্যন্তরীণ থেকে শুরু করে সার্কভুক্ত সহ ইউরোপ, আমেরিকা ভ্রমণে শুল্ক বাড়তে পারে। বৃহস্পতিবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছি আমরা, অত সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেট। যার টার্ন ওভার ৫০ লাখ টাকার উপরে তারাই খালি এটা বোধহয় আসবে, আর অন্য কোনো ব্যবসাতে এটার বোধহয় আসছে না। তাহলে কি ভ্যাট বাড়ছে IMF এর পরামর্শেই? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হঠাৎ করে ইনকাম ট্যাক্স ও কোম্পানি ট্যাক্স বাড়ানো সম্ভব না, তাই চিন্তাভাবনা করেই ভ্যাট বাড়ানো হয়েছে। এটা করার কারণটা হলো আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে। আবার ধার করে, ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা যায়। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তির মতো খাতে আগামী অর্থ বছরের বাজেটে বরাদ্দ কমবে না বলেও আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাত 8:30টায় সেনাপ্রধান সস্ত্রীক গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজায় যান। প্রায় ৪৩ মিনিট তিনি সেখানে অবস্থান করেন। এ সময় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবর উপস্থিত ছিলেন। তিনি জানান, বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধান সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুৎ খাতকে ব্যবসার খাত বানিয়ে আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে বলে দাবি করেছে দলটি। তারা বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $৫০০ মিলিয়ন বেশি দুর্নীতি হয়েছে। ইমরুল আহসানের রিপোর্ট। বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে হরিলুট হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপির তরফ থেকে বলা হয়, সরকারি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চেয়ে বেসরকারি খাতের কুইক রেন্টালে জোর দেওয়া হয়েছে জনগণের পকেট কাটতে। ক্যাপাসিটি চার্জের নামে লোপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা পাচার হয়েছে দেশের বাইরে। এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আমরা যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমার যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। বিদ্যুৎ খাতটা তারা একটা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে। কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না।
এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে? সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায় এবং তাই বের করে নিয়ে গেছে। বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে পকেট কেটে নিয়ে গেছে, এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে। এবং 2027 সালের পর থেকে এদেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $500 মিলিয়ন দুর্নীতির অভিযোগ উঠেছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে। বিএনপি মনে করে দুর্নীতি হয়েছে আরও বেশি। রূপপুরের তো $500 মিলিয়ন তারা নিয়ে গেছে এটা, এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে এই টিউলিপের ব্যাপারে, এবং আরো দুর্নীতি আছে আর কি। শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সকল চুক্তির জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে সব অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে মোট ভোটার 12,36,83,512 জন। গত বছরের তুলনায় 18,33,312 জন ভোটার বেড়েছে, যেখানে নারীর তুলনায় পুরুষ ভোটার বেড়েছে প্রায় দ্বিগুণ। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতি বছরের মতো খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নতুন নির্বাচন কমিশন। 2023 সালের তুলনায় 2024-এ ভোটার বেড়েছে 1.5%। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,33 লাখ আর নারী ভোটার 6,03 লাখ। নতুন করে বৃদ্ধি পাওয়াদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 11,85,000 আর নারী ভোটার 6,47,000। ব্রিফিংয়ে জানানো হয়, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ না পড়া, কোথাও কোথাও দ্বৈত ভোটার থাকার সম্ভাবনা, এই তালিকায় এখনো অনেকে বাদ পড়েছেন তথা আবেদন করেন নাই। এর মধ্যে ত্রুটি বিচ্যুতি যা কিছু আছে সেগুলো দাবি আকারে, আপত্তি আকারে আপনারা আগামী 15 দিনের মধ্যে উপস্থাপন করবেন। ভোটারদের বয়স নিয়ে এবং 2025 সালের আগে 18 বছর হওয়াদের ভোটার করার বিষয়ে আলোচনা চলছে বলে জানানো হয়। আমরা নির্বাচন কমিশন একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি যে যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়ঃপ্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। 17 বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন, জি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার ব্যক্তিগত একটি মত দিয়েছেন, আমরা শুনেছি সেটা, এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এবার প্রথমবারের মতো 7টি দেশের 13,151 জন প্রবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সমাজসেবার উদ্দেশ্যে নিজস্ব স্বার্থে মুনাফা না করে পরস্বার্থে ব্যবসা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত ওয়াকাথনের উদ্বোধনকালে তিনি এমন আহ্বান জানান। সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করে। শীতের ভোরে নারী, শিশু, পৌরসহ বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক মানুষ এই ওয়াকাথনে অংশ নেন। এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ওয়াকাথনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ একে অপরের পাশে দাঁড়াবে, এটাই জীবনের নিয়ম। কিন্তু সামাজিক ও পারিবারিক বাস্তবতায় এখন সেই প্রবণতা ধীরে ধীরে কমে আসছে। এজন্য সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নতুন ধারণা নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি, মানুষের ক্ষমতা প্রচন্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সে নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারো মুখাপেক্ষি হতো। আমাদের সেই শক্তিটাকে যেন আমরা উন্মোচন করতে পারি, আমাদের পারিবারিকভাবে, আমাদের শিক্ষাগতভাবে। আশা করি
আমরা আমাদের সকল সমস্যা এভাবে সমাধান করতে পারব। আগামী ৭২ ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা এই আলটিমেটাম ঘোষণা করেন। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তারা বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে শিক্ষার্থীরা প্রস্তুত আছেন। এর আগে সিন্ডিকেট মিটিংয়ে দ্রুত ডাকসু নির্বাচনের বিষয়টি উঠলে এর বিরোধিতা আসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন, সেই প্রশাসন ডাকসুর পক্ষে কথা বলার পর থেকে ছাত্রদল এবং অন্যান্য যারা ষড়যন্ত্রকারী আছে তারা কিন্তু বক্তব্য দেওয়া শুরু করেছে তাদের বিরুদ্ধে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ৭২ ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। ৪৩তম বিসিএসে সরকারি কর্ম কমিশনে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়া ২২৭ জন প্রার্থী পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ২২৭ জন প্রার্থীর পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হবে। এ সুযোগ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত ৩০ ডিসেম্বর ১,৮৯৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার এতে স্বাস্থ্য পরীক্ষায় ৪০ জনের অনুপস্থিত ও ২২৭ জনকে নিয়োগ অনুপযুক্ত বলা হয়। পরে অনুপযুক্ত সেসব প্রার্থীদের পুনর্বিবেচনার আবেদন চেয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসায় অবহেলার পাশাপাশি তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন আহতরা। একই সঙ্গে পরিচালকের রুমে তালা লাগিয়ে দিয়েছেন তারা। বৃহস্পতিবার বিকেলে প্রথম শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের অনুরোধে রাস্তা ছেড়ে দিয়ে তারা হাসপাতালের ভেতরে বিক্ষোভ করে। এ সময় আহতরা জানান, দুপুরের দিকে বিভিন্ন অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালকের সাথে দেখা করেন আহতদের একটি প্রতিনিধি দল। এ সময় হাসপাতালের পরিচালক তাদের কথা না শুনে হাসপাতাল ছেড়ে যেতে বলেন। এমনকি আনসার দিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ করেন তারা। রোববারের মধ্যে হাসপাতালটির পরিচালক পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আহতরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। বৃহস্পতিবার রাত ৯টার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক থেকে এই ঘোষণা দেওয়া হয়। উপাচার্যের ঘোষণার পর রাত ৯:৩০ পর প্রশাসন ভবনের তালা খুলে দিলে প্রায় ১০ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এবং শতাধিক কর্মকর্তা কর্মচারী। এর আগে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের ২ উপ উপাচার্য এবং শতাধিক কর্মকর্তা কর্মচারী। আমি এখানে পরিষ্কার করে একটি কথা বলব, প্রক্রিয়ার ভেতর দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার সম্পূর্ণ অবলুপ্তি এবং সেটার জন্য যা কিছু করণীয় সেটা করার ব্যাপারে আমি আমার অঙ্গীকার ব্যক্ত করছি। ছাত্রদের আরো দাবি দেওয়া আছে, এই প্রত্যেকটি দাবি দেওয়া আমরা অ্যাড্রেস করব, কিন্তু এই মুহূর্তে আমার অঙ্গীকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বলে আর কোনো কোটা থাকছে না। কিন্তু এটা আমি একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে নিয়ে যাব, কিন্তু এটাই আমার অঙ্গীকার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে সরকার। কাজী নজরুল ইসলাম সব ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত হলেও তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে সরকারিভাবে কোনো গেজেট ছিল না।
তবে দেশের জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে বৃহস্পতিবার কাজী নজরুল ইসলামকে সরকারিভাবে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশ করল অন্তর্বর্তীকালীন সরকার। তবে এর আগে তাকে জাতীয় কবি সম্বোধন করে কবি নজরুল ইনস্টিটিউট আইন 2018 জারি করা হয়। 1976 সালে 18 ফেব্রুয়ারি তাকে নাগরিকত্ব প্রদান করা হয় এবং একই বছর তাকে 21 পদকে ভূষিত করা হয়। প্রায় 1 কোটি লোককে নিয়ে টিসিবি কার্যক্রম চলছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অনিয়মের কারণে 40 লাখের বেশি টিসিবি কার্ড বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে টিসিবির ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমরা অলরেডি প্রায় 40 লক্ষের উপরে কার্ড বাতিল করেছি। আমরা বাতিল এবং সংযোজন এই দুটোই ডাইনামিক একটা প্রক্রিয়া। আমাদের মূল উদ্দেশ্য যে আমরা টিসিবির যে 1 কোটি পরিবারের পরিকল্পনা, সেটা থেকে যে স্মার্ট কার্ডের রূপান্তরের যে প্রচেষ্টা চলছে এবং এর সাথে টিসিবির যে সুবিধাভোগীর ক্ষেত্রে যে কার্ডগুলোর বিতরণ ব্যবস্থা থেকে বিপণন ব্যবস্থার মধ্যে যে ব্যবস্থাগুলো আছে, এটা উপলব্ধি করার জন্য আসছি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম অপরিবর্তিত রেখে অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বৃহস্পতিবার সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দর অনুযায়ী জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত থাকায় ভোক্তা পর্যায়ে 12 কেজির বোতলজাত এলপিজির দাম 1455 টাকাতেই অপরিবর্তিত থাকছে। তবে অটোগ্যাসের দাম লিটারে 3 পয়সা কমিয়ে 66 টাকা 78 পয়সা নির্ধারণ করা হয়েছে। সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি 2025-এর সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে বিদায়ী বছর 2024 সালে 4 দফায় এলপিজি ও অটো গ্যাসের দাম কমানো হয়েছিল এবং দাম বাড়ানো হয়েছিল 7 দফা। খেলাপি ঋণ আদায়ের সামনের দিনে সোনালী ব্যাংক আরও জোরালো পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শওকত আলী খান। বৃহস্পতিবার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। হলমার্ক সহ ব্যাংকটির বড় খেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ের যথাযথ চেষ্টা চলছে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 16,000 কোটি টাকা। বেক্সিমকো গ্রুপের ঋণ বিষয়ে সোনালী ব্যাংক এমডি জানান, বেক্সিমকোর কাছে পাওনা 1600 কোটি টাকা। সম্প্রতি ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে ব্যাংক কর্মকর্তারা আরও জানান, আগামী দিনে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো হবে। খেলাপি ঋণ 16,000 অ্যারাউন্ড না, টোটাল 16,000 কোটি টাকার মতো হতে পারে। হ্যাঁ, সেপ্টেম্বর ভিত্তিক, ডিসেম্বর ভিত্তিকটা এখনো বের হয়নি। এগুলো আদায়ের আমাদের পদক্ষেপ, এগুলো থেমে নাই, খুব জোরালোভাবেই চলমান আছে। হলমার্কস থেকে আমাদের টাকা আদায়ের জন্য যে পদক্ষেপ, সেটা জোরালোভাবে চালু আছে। এই ছিল সকালের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।